ওয়েলকাম ফ্রেন্ডস। তো আজকে আবার আমরা এসে গেলাম পোস্ট ম্যাচ ডিসকাশন নিয়ে, যেটা আজকে শেষ হলো রাজস্থান বনাম দিল্লি। তো আজকের ম্যাচে যদি আমরা দেখি, রাজস্থান দিল্লির মাঠে খেলা, রাজস্থান টসে জিতে ফিল্ডিং লইছে। এই জায়গাতেও রাজস্থানের ফেভার লাস্ট পর্যন্ত থাকলেও কিন্তু জিত পাইছে না, লাস্ট পর্যন্ত হারে গেছে দিল্লির কাছে, 20 রানে হারছে। দিল্লি টোটাল 20 ওভারে 221 করছে, জবাবে রাজস্থান 201 পর্যন্ত গেছে, লাস্ট পর্যন্ত যাইতে পারছে না। তো কি মনে হইতেছে আজকে দিল্লির কোন জিনিসটা দিল্লিকে আজকে জয় এনে দিছে? ব্যাটিং না বোলিং, কোন ডিপার্টমেন্টটা কেমন মনে হয়েছে আজকে? দিল্লি বরাবর আজকে ভালো খেলছে, তার হোম গ্রাউন্ড তার ফেভারে আসছিল, আর এই গ্রাউন্ডে রানও হইতেছিল অনেক। আর আজকে আমরা দেখছি দিল্লি একটা নতুন ওপেনিং পার্টনারশিপ তারা ইউজ করছে, যেমন ম্যাক ফ্রেজার ম্যাকগুর্ক, জ্যাক জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক, হ্যাঁ কন্টিনিউ মানে খুবই মারমুখী আন্দাজে খেলতেছে। আজকেও সেম ভাবে খেলছে। 19 বলে 50 করছিল, 20 বলে 50 করে আউট হয়ে গেছে। তো আমি খালি দেখতাম যে হ্যাঁ যদি 12-15 ওভার পর্যন্ত যদি থাকে ক্রিজের মধ্যে ও তাহলে মাগো, কি হয়। এটা ডেঞ্জারাস অবস্থা হয়ে যাবে লাগতেছে, হে কারণ যেভাবে হার্ড হিটিং করে খেলতে আছে। আজকে একটা ওই স্টার স্পোর্টস এর কমেন্ট্রিতে একটু শুনছিলাম, মানে হ্যারে ম্যাককালামের ব্যাট স্পিডের লগে তুলনা করছে, কম্পেয়ার করছে। ম্যাককালাম অনেকটা মানে এরকম শট মতো কোন একটা কমেন্টেটরসে কইছে, ঠিক আছে ম্যাককালাম স্টেপ আউট করে মারতো, জাকাত তারা দিয়ে মারে, এইটা অনেকটা বড় ডিফারেন্স। কিন্তু মানে ব্যথা লাগলে। আর হ্যাঁ অস্ট্রেলিয়ার টি-20 স্কোয়াডে নাই, এটা ব্যাপারে হ্যাঁ একটা কালকে একটা কমেন্টস করছিল যে হ্যাঁ নিজেও আশাবাদী আসতো না। যাই হোক, তারা এটা তার পার্সোনাল মতামত। তো তারা আজকে মানে ম্যাকগোর ভালো খেলছে। পাশাপাশি তারা আরেকটা ওপেনার অভিষেক পরেন, যে এতদিন নাম্বার 3 নাম্বার 5 এজ এ ফিনিশার খেলছিল, আজকে ওপেনিং এ নামাইছে। আমি ভাবছিলাম হয়তো বেশি কিছু করতে পারতো না, কিন্তু ভালো খেলছে। ভালো কি অনেক ভালো খেলছে, 65 করছে, 36 বলে, দারুণ। তারপরে সে হোপ রান আউট হয়ে গেছে, অক্ষর প্যাটেল 4 নম্বরে ইউজ করছে। আমার মনে হয় ঋষভ পান্ত আরো দরকার। তো যাই হোক, অক্ষর প্যাটেল ভালো খেলতেছে না, ঋষভ পান্ত নাম্বার 5 এসেও ভালো খেলতে পারছে না। তারপরে ট্রিস্টান স্টাফস, যে লাস্ট সিজন মুম্বাই ইন্ডিয়ান্সে আসছিল, এই সিজন দিল্লি টিমে আসছিল একদম, মানে অনেকটা ভালো, অনেকটা না, মানে দিল্লির টিমে, হ্যাঁ মানে অনেক টিমে যে ভালো ফিনিশ করছে, আজকেও সেম 20 বলে 41 রানের একটা ইনিংস খেলছে। মিডল তারপরে অর্ডারে ভালোই, গুলবাদিন নাইব, মিডল অর্ডারে ভালোই হ্যাঁ ফিনিশিং দিতে আছে। অনেক টিম আছে, হ্যাঁ ভালো খেলছে, অনেক টিম আছে ভালো ফিনিশ করছে, এবং কন্টিনিউ ভালো খেলতেছে। একটা দিন ম্যাচে এরকম প্লেয়ার ফ্লপ যাইবই। তারপরে আজকে আফগানিস্তানের একটা অলরাউন্ডার খেললো, গুলবাদিন নাইব, যে ডেবিউ করছে, 19 রান করছে 15 বলে, ঠিক আছে এভারেজ। তারপরে রাশিক সালাম, আমরা এতদিন তার মানে বোলিং দেখতেছিলাম, বোলিং আজকে দেখতেছে। আইসিরা ফার্স্ট 2 বলে 2টা বাউন্ডারি মারছে, যে পিছের দিকে, মানে দারুণ লাগছে। তো তারা লাস্ট পর্যন্ত যে স্কোরটা করছে 221 রান 8 উইকেট হারে, আমি কম এটা আহ, মানে কম্পিটিটিভ স্কোর এই গ্রাউন্ডের লিগে, কারণ তারা একটা সময় 12 ওভারে 140 রানের মতো আছে। তো লাস্ট 10 ওভারে তারা জাস্ট 80 রান করছে, ওই হিসাবটা যদি দেখে আর কি। তো জবাবে কি করছে বোলিং ডিপার্টমেন্টে যদি রাজস্থান, আমরা দেখি, রাজস্থানের বোলিং ডিপার্টমেন্ট আজকে হ্যাঁ শুধু ভালো খেলছে অশ্বিন, অশ্বিন, 3 উইকেট পাইছে, অনেকদিন পরে, অনেকদিন পরে। অনেকদিন পরে, উইকেটে মানে নাই হেতে যে, রাতে, আজকে একদম 3 উইকেটে লইয়া গেছে গা। হ্যাঁ যেই জায়গায় 20 ওভারে 221 রান করছে, ওই জায়গায় হ্যাঁ একা 4 ওভারে মাত্র 24 রানে 3 উইকেট পাইছে, তো ভালো সুপার বল করছে। সুপার বোলিং, 6 করে এভারেজ এই ইকোনমি। হ্যাঁ ইকোনমি। তো জবাবে রাজস্থান রয়্যালস এর ওপেনার্স ফ্লপ, ফ্লপ। যশস্বী জয়সওয়াল ফার্স্ট বলে 4, তারপরে আউট। তো ওইটা একটা চিন্তার বিষয় ইন্ডিয়ান ক্রিকেটের লিগেও। জশ বাটলারও কিন্তু বরাবর ফ্লপই এই সিজন, 2টা সেঞ্চুরি জাস্ট করছে, তাছাড়া আর কিছু করছে না। মানে 2টা সেঞ্চুরি, ওই 2টা সেঞ্চুরি ম্যাচ উইনিং, তারপরে বাকি যতগুলা ইনিংস সব ফ্লপ, মানে 10টা ইনিংস হয়তো ফ্লপ। যাই হোক, ভালো প্লেয়ার। কিন্তু আজকে সঞ্জু স্যামসন, ওফ, ও মাই গড, কিতা খেললো! মানে আমি যেমন দেখলাম আজকে থেকে 10-12 বছর আগে সঞ্জু স্যামসনটা যেরকম দেখছি, মানে 2010-11 দিকে রাজস্থান রয়্যালস যখন আসছিল, ওপেনিং তখন অনেক টিম আছে ওপেনিং ও করতো, মানে হ্যার একটা কিছু শট আছে, পিক আপ শট। তো আজকে ওই শটটি না ঠিক আছে, কিন্তু আজকে অনেকটা ওই রকম আন্দাজে, মানে হ্যাঁ ক্যাপ্টেন, কিন্তু হ্যাঁ আজকে একদম মানে পাগলা ঘোড়ার মতো ব্যাটিং করছে। আমি খুব খুব দারুণ খেলছে, সেরা ভালো খেলছে। লাগছে এরকম। হ্যাঁ, হ্যাঁ একদম লাস্ট পর্যন্ত থাকলে তো ম্যাচ একদম আয়া পড়তো। হে টোটাল লাস্ট পর্যন্ত যদি থাকতো, হ্যাঁ একবার আগে ম্যাচ জিতে নিত। ম্যাচ জিতে নিত। 86 রান করছে 46 বলে, আর যে বলটা আউট সে জাস্ট
আর একটু একটু এটার লেগা। মানে এই হ্যাঁ এতটুক যদি যাইতো এটাও ছক্কা হইতো, একদম বাউন্ডারির হ্যাঁ কাছে ধরা খাইছে। ওটা ওটা আবার সেকেন্ড রিভিউ অ্যাপ্লাই করছিল যে আম্পায়ারের কলে তারা খুশি না, যে আবার রিভিউ লো, মানে এতটা ক্লোজ গেছে। ওটা যদি তবে ছক্কা আমি হইতো। থার্ড আম্পায়ারটা আর একটু ক্লোজলি দেখার দরকার আছে। ঠিক আউট ঠিক আছে, কিন্তু থার্ড আম্পায়ার তো তাড়াহুড়া করছে। যাই হোক, তো রাজস্থান রয়্যালস তারা মানে সঞ্জু স্যামসনরে বাদ দিয়ে কিন্তু আর কোনো ব্যাটসম্যান ভালো খেলতেছে না মাঝখানে। রিয়ান পরাগ সে 27 করছে 22 বলে, ঠিক আছে, হ্যাঁ আর একটু যদি থাকতো ম্যাচটা জিতে নিত, মানে আরো ক্লোজ আইনা দিতে পারতো। তারপরে শিবম দুবে 25 রান 12 বলে। শুভম তাছাড়া দুবে। যেই জায়গায় সঞ্জু স্যামসন আউট হয়েছে, তখন সম্ভবত 5 ওভারে 60 রানের মতো লাগতো, ম্যাচটা তার হাতে আসছিল কিন্তু। একদম হ্যাঁ, পুরা তারপরে হাতে তার ছিল। ব্যাটসম্যান আসলো রহমান পাওয়েল আর এই আফ্রিকার দেনুবান ফেরেইরা। ফেরেরা। আজকে এর আগেও লাস্ট সিজন কিছু ম্যাচ খেলছে, কিন্তু আজকে খেলতে পারছে না। আর একটা জিনিস আমরা কইতে লাগবো যে তারা আজকে স্কোয়াডে শেমরান হ্যাটমায়ার এনজোর্ড আসলো, নাহলে ম্যাচটা হয়তো হুম। ওই জায়গা থেকে হ্যাটমায়ারেরই মানে খেলা আসলাম। ওই তো মিডল যাই হোক অর্ডারটা আজকে ম্যাচটা, খুব, মিডল অর্ডারটা আজকে খুব দরকার ছিল হিটমায়ারের জিনিসটা। হ্যাঁ, একটা সময় আসলো যখন খালিল আহমেদ কন্টিনিউ 4টা বল ওয়াইড দিছে। হ্যাঁ এটা একদম অনেকে থার্ড ক্লাস ওভার গেছে। অনেকে তো, হ্যাঁ এটা আমিও কিছু ওয়াইড দিছে, কিন্তু ওই যে 4টা ওয়াইড যে দিছে না, ওই 4টা ওয়াইডে কিন্তু ব্যাটসম্যানের যে একটা কি কমু, মানে যে একটা পিক টাইমে আসলো সঞ্জু স্যামসন মানে মারমুখী আন্দাজে, ওই অ্যাগ্রেসিভনেসটা অনেকটা কমাই দিছে কিন্তু। এই 4টা ওয়াইড বল দিয়ে হ্যার যে মানে রিদমটা ওইটা নষ্ট করে দিছে। তো হ্যাঁ ভালো বল করছে দিল্লির বলার, খালিল আহমেদ 2 উইকেট, লাস্টে ভালো ব্যাক করছে, নাহলে 2 উইকেট। যেভাবে লাস্টে যেভাবে রাজস্থান যাইতেছিল, নাহলে একদম পুরা রাজস্থানের হাতে ম্যাচ আছিল। 221 তো এই কুলদীপ আইপিএল এর যাদব লাগে কিছুই না। কুলদীপ যাদব 4 ওভার 25 রান 2 উইকেট। এই হেয়ার লাস্ট মানে একটা ওভারই 1-2 ওভার ম্যাচটা পুরাটা দিল্লির হাতে এনে দিছে। ম্যান অফ দ্য ম্যাচও পাইছে আজকে। তো আজকে দিল্লি ভালো খেলছে। দিল্লি এখন পয়েন্টস টেবিলে 5th পজিশনে উঠে গেছে, এলএসজির উপরে উঠে গেছে। তো ভালো একটা পজিশনে কিন্তু আছে তারা। এখন চেন্নাইয়ের এলএসজি, দিল্লি আর হায়দ্রাবাদের সাথে একই পয়েন্ট শেয়ার করতেছে, ছয়টা ছয়টা উইনিং। শুধু রান রেটে তারা একটু নিচে আছে। রান রেট এখন। তো কালকে যে ম্যাচটা হইব সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস এলএসজি। এলএসজি। তো ম্যাচটা হইব হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে, কিন্তু আজকে অনেক বৃষ্টি হয়েছে হায়দ্রাবাদে। তো কালকে যদি বৃষ্টি যদি হয়, তাহলে পয়েন্ট যদি ভাগাভাগি হয়ে যায়, তাহলে কিন্তু দুনো টিমেরই দুনো লস। টিমের এমন একটা অবস্থা, হ্যাঁ সিচুয়েশন ক্রিয়েট হইব তখন। পরের পরের ম্যাচগুলি কিতে হইব, পরের দুটোটাতে দুটোটা জিততে লাগবে, কম্পালসারি হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ। তো যদি কালকে ম্যাচ যদি না হয়, এখান থেকে মানে দিল্লির কিন্তু প্রফিট হবে প্রফিট হয়ে যাবে, যদি এক এক দিল্লির পয়েন্ট প্রফিট। জেতার একটা। কারণ চেন্নাই। দিল্লি একটা ভালো পজিশনে উঠছে, আর আমার মনে হয় না কেউ আশা করছে দিল্লি এই পজিশনে উঠে যাবে। আর কালকে যদি ম্যাচও হয়, কি মনে হইতেছে হায়দ্রাবাদ যেভাবে কন্টিনিউশনটা তারা হারাই লাইতেছে, প্রথমে যেভাবে তারা শুরু করছে, এই ফর্মে এখন কিন্তু নাই হায়দ্রাবাদ। শুরুর দিক থেকে যারা করছে। হায়দ্রাবাদও ভাই, আমি কমু এলএসজি ও তারার বোলিং ডিপার্টমেন্টও একটু উইক। মায়াঙ্ক লাস্ট ম্যাচ ঠিক আছে জিতছে, মায়াঙ্ক যাদব নাই, তারপরে তারার মানে বলাররা সে একটা পারফরমেন্স করতে পারতেছে না। আর হায়দ্রাবাদ, হ্যাঁ হায়দ্রাবাদের এটাও দেখতে লাগবো, তার ওপেনার্সরা চলে, যদি চলে অনেক রান করতে পারতেছে। আর কাল যেমন এ, হায়দ্রাবাদ লাস্ট ম্যাচটা জেতা দরকার আসলো, মুম্বাইয়ের সাথে যে ম্যাচটা খেলছে 170 রান ডিফেন্ড ঠিক আছে করাটা, কিন্তু এমন একটা সিচুয়েশন আই ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডার ভেঙে গেছিল ওইটা 30 তো রানে সূর্যকুমার ডিফেন্ড যাদব করতে পুরা পারলো। ম্যাচ ঘুরে লাইছে, সূর্যকুমার যাদব। এক্সট্রাঅর্ডিনারি ইনিংস লাগেছে। সূর্য যাই হোক, যদি সূর্য তবে যদি আমি তবে আমি ইনিংস বলবো না খেলতো, হায়দ্রাবাদ, না হায়দ্রাবাদ খেলতো হারা যাইতো, সূর্য ইনিংস পুরা ম্যাচটা নেলাইছে। একদম একদম মানে হ্যাঁ একাই তো ম্যাচটা হারাই দিছে। আর তবে হায়দ্রাবাদ আমি বলবো তারা এডেন মার্করাম, হ্যাঁ খারাপ খেলতেছে ঠিক আছে, তারে স্কোয়াডে আনা দরকার। হ্যাঁ মার্করামের পরিবর্তে একটা প্লেয়ার আছে গ্লেন ফিলিপস, কিন্তু গ্লেন ফিলিপস যে পজিশনে খেলবো সেম পজিশনে কিন্তু আহ, মানে হেনরি ক্লাসেন, আব্দুল সামাদ তারাও খেলতেছে। তো তার ব্যাটিং পজিশনটা বাড়ান দরকার। তো ঠিক আছে, এখন তো 1-2 লইয়া এখনো মনে পয়েন্ট টেবিলে সমস্যা নাই, কি লেগে তারা আটটা আটটা জিতেন না, আর পরে তারা হচ্ছে ছয়টা ছয়টা। তো 1-2 মনে হয় কলকাতা আর হায়দ্রাবাদে থাকবো এখন। ফিফথ, থার্ড আর ফোর্থ খেলা থাকতে দেখতে লাগবো। তো ঠিক আছে, তা আমরা দেখি কালকে কি হয়। তো
কালকের ম্যাচটা যদি ড্র হয় তাহলে একটা কন্ডিশন সিচুয়েশন হইব যে এক পয়েন্ট করে ভাগ করে নিব। আর যদি কালকে ড্র না হয় তাহলে যে জিতবো হে একটু আগে যাবো গা। আর ১ নাম্বার আর ২ নাম্বার পজিশন যদি দেখি এখনো তারা অনেক আগে, ৮টা ম্যাচ জিতে না আছে। তো তাদের লই আমার মনে হয় না যে আহ, তারা যদি বাকি টিমগুলো যদি ২টা করেও জিতে তাহলেও তারা মনে হয় ১ নাম্বারে থেকে যাবে, কারণ রান রেট তারা যেভাবে ফাস্ট ফরওয়ার্ড করে গেছে। তো এখন আমাদের ৩-৪ নিয়ে একটু প্রবলেম হইতে পারে পয়েন্ট টেবিল, কেননা লখনৌ, হায়দ্রাবাদ, চেন্নাই আর ওই যে দিল্লি, এই ৪টা টিম ফাইট করব। এখনো যেমন আমাদের এই পাঞ্জাব, ব্যাঙ্গালোর আর এই আরেকটা টিম জানি কে, পাঞ্জাব, ব্যাঙ্গালোর, গুজরাট, খেলির অ্যাকাউন্টে লাভ নাই। গুজরাট। তো এটিতে এখনো কিন্তু কনফার্ম এলিমিনেট করছে না, তারা এখনো স্ট্যান্ড বাই রাখছে যে যদি অঘটন ঘটতে জায়গা তারার মধ্যে একটা টিম মানে হয়তো নিচে এরকম হইব আর কি, যদি রাজস্থান যদি কোনো আমরা খেলতাম না সিজন, উম, তখন আগাইতে পারে। ওই ৭ নাম্বারটারে লই আইও, ৭ নাম্বারটারে আমরা জায়গা দিয়ে দেবো বুঝছে। হ্যাঁ, মানে চান্স আছে, মানে একদম কি কম, মানে নাই নাই এরকম আর হ্যাঁ, মানে তারা যে জাস্ট কিন্তু একটা আশায় আশা বয়ে রয়েছে আর কি, তো এই তাদের ছাইড়া হ্যাঁ, দেওয়া ওইটাই বেটার আমাদের লাগে, আমাদের কাছে লাগে। এটাই। তুমি একটা তার একটা কইতে মানতে লাগবো জিটি টিমের তার একটা বলার আয়ারল্যান্ডের জোশুয়া লিটল, আয়ারল্যান্ডের স্কোয়াড সিলেকশন হয়েছে আজকে। তো ওয়ার্ল্ড কাপের আগে তারা পাকিস্তান টুরে গিয়ে খেলবো কিছু ম্যাচ। তো পাকিস্তান টুরে হয়ে আছে, কিন্তু হ্যাঁ পাকিস্তান টুরে যাইতো না, হ্যাঁ জিটির হয়ে ম্যাচটি খেলবো। তো এটাও তারা মানে কি কমু, মানে তো এই আইপিএল এর লিগে তারা কি যে যেটা করতেছে, তো এটা কি আফগানিস্তান ক্রিকেট বোর্ড এলাও করতেছে? হ্যাঁ এলাও করে দিছে। আফগানিস্তান না, কোন টিম? আয়ারল্যান্ডের? হ্যাঁ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড। ঠিক আছে, এলাও করে। অ্যাকচুয়ালি তারাও এখন মনে করতেছে, আমার কাছে লাগছে যে তারার কাছে দুটোটাই ইম্পর্টেন্ট, দেশের খেলা যেমন ইম্পর্টেন্ট, আইপিএল তো ইম্পর্টেন্ট, কি লেগে এইসব জায়গা খেললেই তাদের দেশটা আরো মানুষ চিনবো, হ্যাঁ, মানুষ জানবো। সেম কথাটা আমি কমু মুস্তাফিজুর রহমানের লিগে। মুস্তাফিজুর রহমান কিন্তু আহ, মানে আজকে তো ১-১.৫ মাস আগে হ্যাঁ বাংলাদেশের প্লেইং ইলেভেনে কিন্তু চান্স পাইতেছিল না। হ্যাঁ আচ্ছা, আইপিএল এ আরেকটা, আইছে। হ্যাঁ, মুস্তাফিজুরের কথাটা আ- চিন্তা করছে, হে কিন্তু হ্যাঁ ন্যাশনাল টিমে গেছে কিন্তু খেলতেছে না। আমি কইতেছি আইপিএল এ আইছে, আইপিএল এ ভালো পারফরমেন্স করছে। তো তারা আবার জিম্বাবুর লগে ম্যাচ খেলতেছে, জিম্বাবুর সাথে ম্যাচ খেললে বিসিবি এমনি একটু করা কিন্তু মানে আরে এটা মানতে লাগবে, আমরা বিসিবি এমনি একটু ঘাড় তেরা টাইপের তারা পাপন। যে যে হ্যাঁ, যে জায়গা দিয়ে আছে। এর আগেও দেখছি আমরা আইপিএল এর সময় সাকিব আল হাসান নিচে গা, মুস্তাফিজুর রহমান নিছিল গা আইপিএল চলাকালীন টাইমে, লিটন দাস নিছিল গা লাস্ট লাস্ট ইয়ার মনে আছে আমার। তো এই সিজন কি কি করছে মুস্তাফিজুর রহমান তো নিছে, কিন্তু ফার্স্ট ৩টা ম্যাচ থেকে জিম্বাবুর হয়ে যে ফার্স্ট ৩টা ম্যাচের থেকে কিন্তু মুস্তাফিজুর রহমান নাই। নাই, এই এ- জিনিসটাই হ্যাঁ, বুঝতেছি না। এরপরও হেরে কেড়ে নিল এটা বুঝলাম না। যদি একটা ম্যাচ ২টা ম্যাচও যদি খেলতো আহ, আর একটু কনফিডেন্স পাইতো, কারণ সেই শুধু ইন্ডিয়ান প্লেয়ার্স এর লগে তো খেলতেছে না, শ্রীলঙ্কান প্লেয়ার্স আছে, অনেক ফরেন কোচ আছে, অনেক কিছু শিখতে পারতেছে। ইভেন হ্যাঁ অনেক কিছু শিখছেও। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ভালো প্রোডাক্ট আসছিল যখন নতুন আইছিল, এরপরে কিন্তু হ্যাঁ যখন হায়দ্রাবাদের হয়ে সেটা আইপিএল খেলছে, তখন আরো অনেকটা ভালো এস্টাবলিশড হয়েছিল। এবার মাঝখান দিয়ে একটা মানে একটু হেয়ার পারফরমেন্স ফর্মও ডাউন হইয়া গেছিল গা। তো এই সিজন আসলে এছাড়া যদি তারে খেলাইতা তাহলে ঠিক আছে, আমরা মানতাম হ্যাঁ যে হ্যাঁ তুমি এটাই খেলাইছো। কথাটা, প্রথম ৩টা ম্যাচতে হেরে আউট করে দিছে, এরপরে নিশ্চয়ই না। এখন সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, কই তোমরা প্লেয়ারের ফরেন তারার লগে মিলেমিশা কইতে পারবা যে হ্যাঁ তারার লগে কোঅর্ডিনেট করো, তাদের কি চলতেছে প্ল্যানিং, ওয়ার্ল্ড কাপ লগে কি চলতেছে, তাদের কি প্ল্যানিং চলতেছে, কোন প্লেয়ারটার স্ট্রং কেমন, কোন প্লেয়ারটার উইক কেমন। তো এটা কিন্তু এখন আইপিএল এ তারা এটা নিয়ে কথাবার্তা হইতে পারে। তো তুমি এই সুযোগটা ছাড়া ছাড়া তুমি লোকালি নিতেছো, তাও খেলাইতেছো না, হেরে বয় রাখতেছো। তো এই আবার সেম জায়গাতে আমি আর একটু যদি বাড়াই, তাহলে সাকিব আল হাসান হ্যাঁ কিন্তু আবার স্কোয়াডে নাই, হ্যাঁ আবার বাংলাদেশের হয়ে লোকাল লিগ খেলতেছে, ঢাকা প্রিমিয়ার লিগ। তো এটি তার মানে কি বলবো, সাকিবুল হাসান, যাই হোক। সাকিবুল হাসান লই আর কি কোয়াম যায়, সাকিবুল হাসান বাংলাদেশের লেজেন্ড, এখন বাংলাদেশের লেজেন্ড হয়ে সেটা তাদের ক্রিকেট বোর্ডে তাদের লগে রিসেন্ট কি করতেছে। কালকেও এর একটা কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস আইছে, যেটা লিয়া আমরা আলোচনা করাটা জানি না কতটুকু দরকার। আহ, হ্যাঁ প্র্যাকটিস করার টাইমে দুনো টিমের কোচের সাথে কথা কইতেছিল, তো একটা ফ্যান মানে মানে এর সাথে সেলফি নিত,
জানাই মানে কইছে আর কি। তো হ্যাঁ, সাকিব আল হাসান ফার্স্ট না করছে, না কোন সেলফি টেলফি দিতাম না। তো ফ্যানটা কি করছে, না করা সত্ত্বেও সেলফিটা তো গেছে। সাকিব আল হাসান হ্যাঁ ঘাড়ে দইরা ধাক্কা দিয়ে বাইরে করে দিছে। ইভেন কি থাপ্পড় মারতেও গেছিল। এটা ভিডিও ফটো অনেক ভাইরাল হয়েছে কিন্তু। তো এই যে এত বড় লেজেন্ড প্লেয়ারের, যার ট্র্যাক রেকর্ড অলরেডি অনেক খারাপ, স্টাম্প লাথি মাইরা ফেলাই দিছে, আম্পায়ার সাথে তর্ক করছে। ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম এঞ্জেলো ম্যাথিউজের লগে টাইম আউট দিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাতেও প্রায় মানে ক্রিকেটের প্রায় যুদ্ধই চলতেছে। তো এত অনেক কিছুর পরেও সাকিব আল হাসান কিন্তু ওই সেম এগ্রেসিভনেসটাই রাখতেছে। যাই এটাই হোক, কথা। অনেক বড় প্লেয়ার। যখন তুমি একটা বড় প্লেয়ার হয়ে যাবে, ঠিক আছে তুমিও মানুষ, এখন কইতে পারো যে আমিও তো মানুষ, আমারও তো টেম্পার হাই হইতে পারে। এই তোমারে তো ওই জায়গাতে তো একজন লেজেন্ড আর একজন নর্মাল প্লেয়ারের মধ্যে তোমার সেপারেট করে না। তুমি একজন লেজেন্ড হয়ে সেটা যদি তুমি একজন থার্ড ক্লাস প্লেয়ারের মতন বিহেভ করো, তাহলে তোমার ওই স্থানটা দিব কেমনে? হ্যাঁ, তোমার যে আজকে এই স্থানটা দেওয়া হয়েছে, অবভিয়াসলি এই জায়গাতে ওই যে তোমার হাই টেম্পার হওয়া সত্ত্বেও তুমি নিজেরে কন্ট্রোল করতে লাগবো, তোমার ফিল্ডে একদম বিহেভ করতে লাগবো ঠিকভাবে, ফ্যান্সরার লগে বিহেভ করতে লাগবো। তুমি মানুষ, তুমি যদি পরে ডিমান্ড করো যে আমিও মানুষ, আমার লগে এমন করলে আমি কিভাবে কন্ট্রোল করতে পারো, ওই জিনিসটাই তোমার আলাদা করে সবার থেকে। ওই মানে জিনিসটাই। আইডল যদি কেউ যদি কোনো একটা নতুন প্লেয়ার, যে বাংলাদেশ ক্রিকেটের আইব আপকামিং, আন্ডার 19 হোক আন্ডার 17 হোক, সে কিন্তু বাংলাদেশের বড় বড় প্লেয়ার থেকে ইন্সপিরেশন নিব। এর মধ্যে ইন্সপিরেশন সাকিব আল হাসান অন্যতম। সাকিব, তামিম, মুশফিকুর রহিম, মাশরাফি, মুর্তজা। মুর্তজা, তো কিন্তু এখন আইডলে মোহাম্মদুল্লাহ, যদি এরকম এসব। করে তাইলে কি শিখবো, এটাও একটা বিষয়। যেমন আমাদের ইন্ডিয়ান টিমও তো ওই একটা কথা লইয়া, যেমন রোহিত শর্মা এদিনকে একটা কথা লইয়া সেটা ইয়ে হইতেছে যে ইয়ংস্টাররা কেমন বিহেভ করতেছে সিনিয়র প্লেয়ারের লগে। ওই যে এখন মানে তারা এতটা ডরায় না যে সিনিয়র প্লেয়ার ইয়া। তো এবার সিনিয়র প্লেয়ারের যদি এসব ব্যবহার দেখে, তাহলে জুনিয়র প্লেয়ার তো আরো অবস্থা খারাপ। তো এই এটাই। তারই আচ্ছা, একটা। তো আমরা যদি কালকের ম্যাচটা এলএসজি টিমের হয়ে যদি একটু আলোচনা করি, তাহলে আমার মনে হয় কালকে ডিকক করে খেলানো দরকার। এ লাস্ট 2টা ম্যাচ খেলতে না আনফিট ছিল, যেটা কে এল রাহুল সেদিন জানিয়ে দিছিল। তো যদি হ্যাঁ ফিট থাকে, হ্যাঁ মানে ইমিডিয়েটলি আনা দরকার স্কোয়াড, মানে প্লেইং 11, কারণ হ্যাঁ ম্যাচ উইনার। এখন তো ডোর আর ডাই ম্যাচ এখন লাগবে, এখন একটা হ্যাঁ, প্রপার সেটআপ লাগবে। পারফরমেন্স হ্যাঁ করতে পারছে না ঠিক আছে, কিন্তু এইসব প্লেয়ার খেলানো দরকার। কি তো করছে আশা না করি না কালকে করছে, খেলবো। আগেরটা না দেখে সেটা ফিউচারটা দেখতে লাগবো। ঠিক আছে, আগেরটা হয়েছে পারফরমেন্স, ওই প্লেয়ার এইভাবেই হইতেছে না। বড় বড় প্লেয়ারও হোক, পুরো সিজন খারাপ খেলে কিন্তু এমন এমন লাস্ট পর্যন্ত এমন এমন ম্যাচ খেলবো, তোমার পুরো ট্রফি এনে দিতে পারবো, ওইরকম ম্যাচও তাদের থেকে আশা করেন যায়। তো ওই জায়গাতে ওই আর টিমটা সিলেক্ট করে তারা যেতে লাগবো। আর কালকে সানরাইজার্স হায়দ্রাবাদ, দেখা যাক তারা কি মার্কো ইয়ানসেনের সাথে কি প্লেইং 11-এ মানে রাখে, কারণ লাস্ট 2 ম্যাচে রাখছিল খুব বাজে ভাবে। পারফরমেন্স একদম। মানে লাস্ট ম্যাচে মুম্বাইয়ের সাথে তো সে যে জায়গা থেকে, মানে কি কমু আমি, মুম্বাইয়ের 31 রানে 3 উইকেট আসছিল, এর মধ্যে 18 রান এক্সট্রা। 31 রানের মধ্যে 18 রান এক্সট্রার মধ্যে হেই দিছে ম্যাক্সিমাম রান। যে জায়গা থেকে বুমরা একটা মেডেন, সরি, ভুবনেশ্বর কুমার একটা মেডেন ওভার দিছে, প্যাট কামিন্স একটা মেডেন ওভার দিছে, এই জায়গায় অনেক রান। তারা ইন্ডিয়ান কোন একটা বোলার খেলায় সেটা, তো যে ইয়ানসেনের জায়গা যাতে হয় মার্করাম, না হয় গ্ল্যান ফিলিপস, তারা এই মানে একটা কারণ পারফরমেন্স না করলে ব্যাটিং অর্ডারটা একটু লম্বা হয়। আর নাহলে যেমন ময়াঙ্ক আগরওয়াল ফ্লপ, ফ্লপ খাইছে। এর থেকে ভালো আহ, রাহুল ত্রিপাঠী, সেও ঠিক আছে, বেশি কিছু করতে পারছে না, কিন্তু ময়াঙ্ক আগরওয়াল কিন্তু ওপেনার, এটা দেখতে লাগবে। তো ঠিক আছে, তো আজকের ডিসকাশনটা আমরা এতটুকু রাখছি, দেখা যাক কালকের রেজাল্ট কি হয়, আমরা সেই আশায় রাখবো যে টিমটা ভালো করুক, এলএসজিও ভালো করুক, হায়দ্রাবাদও ভালো করুক, যাতে তারা প্লে অফে যাক, তাদের প্ল্যানিং নিয়ে যাক ভালো করে। তো ঠিক আছে, আজকের জন্য আমরা এখানে শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো সবাই। গুড নাইট।